তো আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন হাসিনার বিচার শুরু হয়েছে। পলাতক হাসিনা, খুনি হাসিনা, ফ্যাসিবাদী হাসিনা এবং ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে, "হাসিনার বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি হচ্ছে ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা।" এই বক্তব্যটি আমরা সবাই মনে করি যে, বাংলাদেশের উপরে ফ্যাসিবাদ যেভাবে চেপে বসেছিল, হাসিনা যেই আতঙ্কের শাসন কায়েম করেছিল, সেটি আমাদের যেন অতীতই থাকে, ভবিষ্যতে যেন আ এই জাতীয় কোনো কিছু ফিরে না আসে। এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলব এবং আরো কয়েকটি সংবাদ নিয়ে কথা বলব। আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমার চ্যানেলের নিয়মিত অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট কলামিস্ট, লেখক, মেরিন ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কনক সরার ভাই এবং এই অনুষ্ঠান এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা। তো মিনা ভাই, অবশেষে হাসিনার বিচার শুরু হলো। কিন্তু আমরা যেটা দেখছি যে মানে এত স্লো ওয়েতে যাচ্ছে বা সবকিছু মিলিয়ে যে হাসিনার যে বিচার, এটার ইমপ্যাক্টটা কি? এটাকে আপনি কিভাবে দেখেন? আ আসলে কতটুকু বিচার করা সম্ভব হবে? হাসিনাকে ফিরিয়ে আনা যাবে কিনা? কারণ ধরেন আ আমি যতটুকু বুঝলাম প্রায় ৬-৭ মাস এটা তদন্ত হয়েছে। তো এত ইমিডিয়েট পাস্ট একটা ঘটনা ৬-৭ মাস তদন্ত হওয়ার তো কোনো কারণ নেই। মানে হাসিনার সকল কিছুই দৃশ্যমান এবং জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে আরো দৃশ্যমান। জাতিসংঘ তো বলেছেই যে প্রয়োজনে তারা কোর্টকে এভিডেন্স সরবরাহ করবে। তো সেই জায়গাটা সব মিলিয়ে আপনার একটু বিশ্লেষণটা শুনি, তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব। ধন্যবাদ কনক সরার ভাই। আসলে আপনি যে কথাটা বললেন যে এটা এত ধীরগতি, এটা নিয়ে তো হলো ১ম এ একটা যদিও সবারই একটা মনে একটা প্রশ্ন। তারপরে আমরা ১ম এ একটু ওনাদেরকে অ্যাপ্রিশিয়েট করি, একটু ধন্যবাদ জানাই যে বিচার কাজটা শুরু করেছেন। এটা হলো ১ম যেহেতু কাজটা শুরু হয়েছে। তা আশা করব এটা তাড়াতাড়ি এটা শেষ করবেন। এটা উনার যে স্লোগান যেটা, এটা অতীতের প্রতিশোধ নয়, এটা ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। আমরা এটা যেন আসলে এটা শো করতে পারি প্রত্যেকটা কাজে। কিন্তু এগুলি যদি শুধুমাত্র প্রদর্শনী হয়, যেরকম আমি জানি না এটা কি মেরিট আছে যে এটা কি একেবারে ব্রডকাস্ট করা বা এটা কি আদৌ জরুরি কিনা? এটা যারা একটু আইনবিদ বা যারা আছেন তারা বলতে পারবেন। কিন্তু এটা যেন শুধু প্রদর্শনীমূলক না হয়। এটা যেন সত্যিকারের একটা বিচার হয় এবং এই বিচারটা যেন একটা দৃষ্টান্তমূলক। সেটা এটা হোক, যে কথা যে স্লোগানে যেটা আছে, এটার আমরা প্রতিফলন দেখতে চাই। আর সমাজে যে জিনিসটা হলো এই বিচারটা নিয়ে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা যেন একটা অস্থিরতা সৃষ্টি না করি। এটাও কিন্তু সমাজের জন্য একটা খুব ভালো লক্ষণ না। আপনারা জানেন হয়তো যে ডিনাজিফিকেশন যেটা বলে যে হিটলারের যেটা ওই সময় যে বিচার হয়েছিল, ওটাও কিন্তু বিচারটা একেবারে সারা সমাজে অস্থিরতা তৈরি করে নাই। কয়েকজনের দৃষ্টান্তমূলক বিচার হয়েছে এবং দেখেন এটা কত সাকসেসফুলি। সেই হিটলারের যে আদর্শ সেটা আর এখন বলার মতো কেউ নেই। এটার সাথে, সাথে করেছে কি বিচারের সাথে, সাথে এইগুলি স্কুল কলেজে এগুলি পাঠ্য করেছে। যে সাধারণ এগুলি ওই যে প্রতিশোধের কথা এরা কিন্তু ওইটাই ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। এটা কিন্তু হিটলারের বা অন্যান্য মুসলিনী যে বিচারগুলি হয়েছে একটা একদম মানে কি দৃষ্টান্তমূলক একটা হয়েছে। কিন্তু আমরাও ওরকম চাই। এরকম করে যদি মনে করেন দেখা যাচ্ছে খুব সাধারণ মানুষ, নিরীহ মানুষ তাদেরকে হয়রানি করা, সমাজে অস্থিরতা তৈরি করা ইতিমধ্যে হয়ে গেছে। বিভিন্ন জায়গায় দেখি যে হয়তো তারা ধরেন সাধারণ একজন আওয়ামী লীগের কর্মী বা এই ধরনের ছিল, তার ফাদার ছিল, তার চাচা ছিল। এদেরকে নিয়ে এটা এক ধরনের আপনার এটা আবার বাণিজ্য শুরু হয়ে গেছে। এইগুলি অবশ্যই থামাইতে হবে। এগুলি যদি না থামিয়ে এইগুলি করেন এটা একটা অস্থিরতা তৈরি হবে। আমরা সেটা চাই না। আর প্রকৃত রাইট। বিচার হোক, জি, একটা দৃষ্টান্তমূলক বিচার হোক এটা আমরা তবে সবাই চাই। আরেকটা জায়গায় যেটা হচ্ছে মিনার ভাই, যে ধরেন এখনো যে ফ্যাসিবাদের দোসর, হাসিনার দোসররা মানে ডক্টর জি। ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা যেটা, গত ১০ হুম, মাসে হুম, তারা এই জায়গাগুলো ক্লিন করতে পারে নাই। তারা তাদেরকে পোষণ করছে, তোষণ করছে এবং তাদের হুম, কারণেই হুম, সরকারের নানা রকমের অপকর্মের চিত্র আমাদের সামনে আসছে। এই যে আমাদের হুম, ছাত্র উপদেষ্টাদের পিএসদের দুর্নীতির বিষয়টি সামনে আসছে। পিএস দুর্নীতি তো আর মন্ত্রীর ইশারা ছাড়া করতে পারে নাই। পিএস এর সাইনে তো আর কিছু হয় না। সাইনটা তো করতে যায় সেই ছাত্র উপদেষ্টাই সাইন করছে। অথবা ছাত্র উপদেষ্টার সম্মতিতেই এটা হয়েছে। তো সেই জায়গাগুলো আমরা নিশ্চয়ই কনডেম করি। বাট ধরেন জুলাই বিপ্লবের সঙ্গে যারা যুক্ত ছিল তারা প্রত্যেকে মারা যেতে পারত। এই ধরেন আসিফ বলেন, নাহিদ বলেন, এরা প্রত্যেকে হুম। কিন্তু মারা যেতে পারত। মারা গেলে তাদের কথা সুযোগ হুম, এখন আর কেউ বলতও না। সো ধরেন তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের যেই ভালোবাসা সেটি আজীবন থাকবে। তারা ফ্যাসিবাদ মানে হাসিনার মতো একটা ভয়ংকর
শাসককে তারা রুখে দিতে একদম সম্মুখ সারিতে ছিল। কিন্তু তাই বলে তাদের কোনো অন্যায় আচরণ বা তাদের কোনো দুর্নীতি বা তাদের কোনো আ কি বলবো সুবিধা নেয়ার চেষ্টা জুলাই বিপ্লবকে কেন্দ্র করে সেটি আমি তো কোনোভাবেই সমর্থন করব না। নিশ্চয়ই আপনিও করবেন না। জি, তবে জি, আরেকটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, কনক ভাই জাস্ট আপনি যেটা স্মরণ করলেন যে এই যে বিচারের ব্যাপারগুলি আপনি দেখেন সচিবালয়ে হুম, হুম, আগের যতজন সচিব ছিলেন একটা সচিবকেও সরানো হয় নাই। খেয়াল হুম। করে দেখেন। আবার কিন্তু এই লোকগুলি এই যে আমাদের একটা পারস্পরিক ব্লেম আবার বলে চুপ্পুকে কেন সরানো হয় নাই? দেখেন একটা ইন্টারেস্টিং বিষয় এখানে। চুপ্পুকে সরানো হয় নাই কারণ যারা তাদের একটা সন্দেহ। ইতিমধ্যে কিন্তু এই যে জুলাই বিপ্লব বা এদের যে পক্ষের শক্তিগুলির মধ্যে পারস্পরিক সন্দেহ শুরু হয়ে গেছে। এখন চুপ্পুকে ভাবছে যে আপনাদের ইনটেনশনটা কি? ১ম এই দেখেন কিছু জিনিস এটা শো করে ফেলেছে। এজন্য চায় না যে এই বিচারটাও একই অবস্থায় একই অবস্থাতেই পড়ুক। এটা আমরা চাই না। এজন্য এই আলোচনাগুলি জরুরি। ধরুন চুপ্পুকে হয়তো বিএনপি আমি যতটুকু জানি বিএনপির ভিতর থেকে বা যেখানে লোকজনের তারা একটা সন্দেহ হলো যে এই চুপ্পুকে সরানোর জন্য তাদের অনেক কিছু করছে না। কিন্তু চুপ্পুকে সরাইতে চাচ্ছে। কারণ চুপ্পু তো সেরকম হয়তো ওই যে কিছুই করতে পারবে না। ইয়াজউদ্দিন যে প্রেসিডেন্ট ছিলেন একইভাবে। তো এটা বিএনপির অ্যাসেসমেন্ট। একইভাবে দেখেন উল্টাভাবে এই সরকারও কিন্তু একই কাজ করেছে। তারা কিন্তু এইসব জায়গা থেকে লোকগুলি সরায় নাই। এইজন্য আসলে সন্দেহটা সৃষ্টি হয়েছিল। এই যে এখন বর্তমানে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পারস্পরিক সন্দেহ কিন্তু একদিনের সৃষ্টি না। এখন তো আমরা আ সকল দোষ মানে নন্দ ঘোষের মতো আমরা বিএনপির ঘাড়ে দিচ্ছি। আমি বিএনপিকে সাপোর্ট করার জন্য না। এটা কিন্তু আমাদের একটা যদি আমরা এই গুলি দরকার। এই একাডেমিক গবেষণা এগুলি যদি আমরা না করি, আমরা একটা নলেজ বেসড সোসাইটি পাবো না। আমরা যদি ধরেন এই ধরনের যে আসল গুলি বের করতে পারতাম। যে যেটাই বলে কেউ কিন্তু এই কাজগুলি করার সাহস পেত না। কিন্তু আমরা দেখা যাচ্ছে কেন জানি এক ধরনের সৃষ্টি করি। যে যাকে টার্গেট করব তারই সমস্ত দোষ। এটা না করে আমরা যদি রিয়েলি বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে এই সুযোগগুলি আর কেউ পাবে না। আমরা আশা করব বর্তমান সরকার যে কাজটি শুরু করেছেন এই হাসিনার বিচার এটা যেন রিয়েল বিচারই হয়। এটা যেন কোনো প্রদর্শনীমূলক কিছু না হয় বা অন্য কোনো ধান্দা বা অন্য কোনো মতলবে এটা যেন না হয়। না, তবে মিনার ভাই ধরেন বিএনপি এ পর্যন্ত বহু ভুল সিদ্ধান্ত নিয়েছে, বহু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো আ বুমেরাং হয়ে বিএনপির দিকেই যাবে এবং চুপ্পুকে সরানোর ব্যাপারে বিএনপির একটি অনড় অবস্থান ছিল। সাংবিধানিক সংকটের কথা তারা বলছিল। শুধু বিএনপি না এর পেছনে জেনারেল ওয়াকারও ছিল। জেনারেল ওয়াকারই বোধহয় বিএনপিকে কনভিন্স করছে। কারণ ওয়াকার অ্যাকচুয়ালি তার রক্ষাকর্তাকে হারাইতে চায় নাই আরকি। চুপ্পুই তো তার না কোন ফায়ারিং বস। ক ক সেটা সে করতে চায়নি। কনক ভাই আমার এই কথাটা বলার উদ্দেশ্য টানার উদ্দেশ্য হলো মানে কিভাবে যেন পারস্পরিক সন্দেহটা কিভাবে বেড়েছে। রাইট। কেউ হুম। কিন্তু করে না। তারাও কিন্তু একই কাজ করেছে। তারাও কিন্তু যদি মনে করেন এই সচিবালয়ের যে লেসপেন্সার গুলি ছিল, এটার অপসারণ করে নাই। এটা যেহেতু অপসারণ না করে ঐদিকে ওদের কেন মনোযোগ? এই সৃষ্টি হয়েছে রাইট। কিভাবে সন্দেহগুলো? এখন আসলে হইছে কি ধরেন এমন একটা এ অ মানে ডক্টর ইউনূসকে আমরা সমর্থন করি কারণ ভারতীয় যে প্রভাব বা যা কিছু থেকে ডক্টর ইউনূস এক ধরনের যে তার যে ভূমিকা সেটি অবশ্যই অ্যাপ্রিশিয়েটেবল এবং তিনি একটা মানে শক্ত একটা মা ওয়ালের মতো দাঁড়িয়ে আছেন। ভারতের ধাক্কাগুলো উনি হুম, নিচ্ছেন বা উনার আন্তর্জাতিক যেই পরিচিতি বা কাভারেজ সেটাতে আমরা এই সুবিধাটা পাচ্ছি। না হলে ধরেন ভারত যেই ঘটনাগুলো ঘটিয়েছে ৫ই আগস্টের পর থেকে, যে চেষ্টা করেছে তাদের হুম, মিডিয়ার এর মাধ্যমে বা নানাভাবে, তাতে আসলে অন্য যেই থাকুক ৩ মাসের বেশি টিকতে পারত কিনা সন্দেহ হয়। তো এই জায়গাটা আমার সমর্থন কিন্তু পাশাপাশি ডক্টর ইউনূস আসলে যেভাবে যে ল্যাথার্জিক ওয়েতে কাজ করছেন আরকি, এটা সমর্থন করার কোনো কারণ নাই। এটা বিপ্লব পরবর্তী সরকার। এত লেথার্জিক হওয়ার কিছু নাই। আপনার একটা সিদ্ধান্ত নিতে আপনার এত জনের মতামতের কিছু নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, আপনার এত মতামতের এত পেঁচাবেচির কিছু নাই। চুপ্পুকে সরাবেন, এত অভিনয়নের কিছু নাই। এটা হবে খুব দ্রুততার সাথে এবং এটা হতো যদি সাথে জুলাই প্রক্লেমেশন টা হতো, তাহলে হয়তো অনেক সুবিধা আমরা পেতে পারতাম। কিন্তু ধরেন রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা রাখে নাই। বিএনপি তার মতো করছে, জামাত তার মতো করছে। মানে আমরা এখন বুঝি আরকি যে ৩ মাস আগের না কাহিনী আর এটা জি। না ওই জন্যেই আ কনক ভাই আমার কাছে যে জিনিসটা হলো আমি এখানে কাউকে ক্রেডিট দেওয়া, কাউকে ব্লেম দেওয়া না। আমরা পুরো জিনিসটা নিয়ে যেন একটা অ্যাসেসমেন্ট বা করতে পারি। এখন দেখেন এখানে যে ভুলগুলি হয়েছে, এই যে ডক্টর ইউনূসের কথা বলেন, উনার সাথে এই বাকি শক্তিগুলি এড হতে পারত। কেন হুম, জানি ১ম থেকেই কেমন যেন একটা রাজনৈতিক যদিও অরাজনৈতিক ব্যক্তিত্ব উনারা এক ধরনের রাজনীতির খেলা খেলেছেন। এটা আমাকে হুম, বলতেই হবে।
এটা যদি না করতেন, উনারা কিন্তু কাছে আসেন নাই। ১ম এ রাজনৈতিক দলগুলির প্রতি এক ধরনের কি বলবো মানুষের ঘৃণা বা এগুলি পরিকল্পিতভাবে আমি সত্যি আমার কাছে যদি বলে এটা এক ধরনের হয়তো ইউনুস করে নাই, তার সরকারের মধ্য থেকে বা যেভাবেই হোক এটা করা হয়েছে। হয়তো বিএনপির ভিতর থেকে করা হয়েছে, জামাতের ভিতর থেকেও করা হয়েছে। এইজন্য আমরা এটা আসলে আনফরচুনেট আজকে দেখেন এই শক্তিগুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং এটার বিপদ হয়তো আমরা পরবর্তী সময়ে আমি একটু কথা বলব। যে আপনি যখন জি, সেনাবাহিনী বা এটা নিয়ে আপনি একটু জি, করেন আমরা হয়তো যাবো। একটু এখন কথা চলে এখন আসবে। ধরেন জি। আরেকটা বিষয় কি দেখেন যে মিডিয়ার ভিতরে যারা ছিল ফ্যাসিবাদের দোসর, মানে ইনফ্যাক্ট হুম, হুম। মিডিয়াই তো টিকায় রাখে অনেক কিছু। এবং আমি তো বলব যে এই হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার পিছনে মিডিয়ার অবদান ছিল। আপনি যদি মিডিয়ার ভূমিকাটা দেখেন, মিডিয়া কিন্তু ক্লিন করা হয়নি। মিডিয়া নিয়ে আমরা যখন কথা বলতে গেছি তখন আবার বিএনপির শীর্ষ মানে ২য় বা ৩য় প্রধান নেতা মির্জা ফখরুল আবার গণমাধ্যমের উপর আঘাত বলে হা হুতাশ করে কান্নাকাটি করেছেন। মানে মানে উনারা ভুলে গেছেন যে কয়েকদিন আগে এই মিডিয়াগুলোর ভূমিকা কি ছিল। এবং আপনি যদি ওইটাই দেখেন এই মিডিয়াগুলো এখন কিন্তু আবার সকল বিষোদগার বিএনপির বিরুদ্ধে, সকল বিষোদগার হচ্ছে জুলাই বিপ্লবের ছাত্রদের বিরুদ্ধে। তারা কিন্তু এই যে আওয়ামী দুঃশাসনের এ যে ১৫ ওটা মাস ভুলে গেছে। হ্যাঁ, জি। ওইটা নিয়ে তাদের কোনো নিউজও নাই, বিশ্লেষণও নাই, কোনো অনুষ্ঠানও নাই, কিছুই নাই কিন্তু। এরাই কিন্তু এই মিডিয়ায় আপনার এই যে শক্তিগুলি, এক হলো বিএনপি, জামাত এবং যে সমন্বয়, ছাত্র সমন্বয়করা। দেখেন কত সুন্দরভাবে কিন্তু এদের ভিতরে পারস্পরিক সন্দেহ, পারস্পরিক ফাইটিং এরা কিন্তু লাগিয়ে দিয়েছে। আমরা যদি দেখি। কিন্তু এটা হয়তো উনারা টেরও পান নাই। আমরা হুম, এগুলি নিয়ে কথা বলেছি। হয়তো কথা বলাতে তারা আমাদেরকে হয়তো শত্রু বা শত্রুপক্ষ ভেবেছে, আমি জানি না। যদিও তাদের পক্ষের মানুষ হয়ে আমরা কথা বলেছি, আমরা ফাইট করেছি। আপনি হয়তো জানেন আমরা সেই ২০০৫ থেকে এই যে মিডিয়াগুলির কথা বললেন, এদের বিরুদ্ধে আমরা কিন্তু সংগ্রাম করেছি। কিন্তু হঠাৎ করে যে উনারা কেন এই ভূমিকাটা নিলেন এটা আমার কাছে স্পষ্ট না। এখন এইগুলি যে বলতে এখনো অনুরোধ করব আপনাদের এই বিষয়গুলি এখনো আপনারা ভাবেন এই যে শক্তিটা আছে জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান যেটাই বলেন না কেন এইটাকে যেন আমরা শক্তিহীন না করে ফেলি। যখন এটা করবে কিন্তু এটা বিপদটা কিন্তু সবার উপরে আসবে। আমরা বারবার এই কথাটাই বলছি। যে বিপদ কিন্তু সবারই হবে। আসলে হয় কি মিনান ভাই যে ধরেন হাসিনার এই পতন বা পলায়ন এটা তো রং ডিসিশন এর উপরে হইছে। প্রতিটা হুম, জায়গায় রং ডিসিশন ঘাটতারামি করতে, করতে হাসিনার এই পতনটা হইছে। সো পলিটিক্স এ আপনি ঘাটতারামি করে গায়ের জোর দেখায় একটা পজিশন পর্যন্ত থাকতে পারবেন, টিকে থাকতে পারবেন। কিন্তু পরে ঠিকই পালাইতে হুম। হবে। তো হাসিনা কিন্তু আমাদের জন্য একটা বড় এক্সাম্পল কিন্তু, হ্যাঁ? তো এই যে এই ভবিষ্যতের প্রতিজ্ঞা আমরা কতটুকু রাখতে পারবো, এটা ডিপেন্ড করবে আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের উপরে। তারাও হ্যাঁ, যদি এটা 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 করে, এট তারা যদি মনে করেন যে না আমরাই এখন সব, আমরাই এখন হ্যান, আমরাই এখন ত্যান, কিচ্ছু না। পাবলিক এগুলো থোড়াই কেয়ার করে। সবাই বলে জনগণ আমাদের সাথে আছে। জনগণ আসলে কার সাথে আছে এটা জনগণই জানে। তাই না? হুম, হুম। তো জনগণের দোহাই তুলে লাভ নাই। তো আমরা আরেকটা প্রসঙ্গে যাই। যে আপনার একটা লেখা আমরা কয়েকদিন আগে দেখলাম। অ্যা আপনি আমার দেশের আর্মির সঙ্গে যোগ দিয়ে দিছেন। বুঝছেন তো? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, একটা এ তো বোধহয় বিএনপির বিরুদ্ধে। ও আচ্ছা, এ তো বোধহয় ডক্টর ইউনূসের বিপক্ষে। অর্থাৎ মানে ধৈর্য বলে যে ব্যাপারটা আছে বা বোঝার যে ক্ষমতা মানে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ডিং হুম, এর হুম। এই লেভেলটা খুবই খারাপ পর্যায়ে আছে, খুবই পুয়ার। এবং সেটা নিয়ে আবার এখন হামতমও আছে। তো আপনি আসলে কি বলতে চাইলেন? মানে এই যে আমি যদি বলি যে আ আপনার এই জায়গাটায় আপনার অ্যা বিষয়টা মূল কি ছিল? প্রতিরক্ষা হ্যাঁ, বাহিনীর বিষয়টা আসলে আপনি যে কথাটা ইঙ্গিত দিলেন, আপনাদের মাহমুদ ভাইয়ের সাথে যে আপনার আগের অনুষ্ঠানটা সেটাও আমি দেখলাম খুব মনোযোগ দিয়ে। ওখানে কিন্তু আপনারা খুব চমৎকার কথা বলেছেন। কারো পক্ষে নেন নাই। কিন্তু আমি দেখলাম মন্তব্য মাহমুদ ভাইকে নিয়ে জামাতের লোক ১ম এই। দ্যাট মিনস এই আপনি যে কথাটা বললেন সেটাই ১ম এই ধারণা করে বসেছে। ভিতরে কি বলেছেন বা আপনারা বললেন সেটা আর শুনবে না। কাজেই আপনাদের প্রতি যারা এই অনুষ্ঠানটা শুনছেন, এইগুলো